একটা দেশ তো সারাক্ষণ প্যানিক মোডে থাকতে পারে না। না স্যার, বেঙ্গল ওয়াজ একসময় প্রচন্ড দাপটি একটা এরিয়া ছিল ইন টকিং অ্যাবাউট 18th সেঞ্চুরি। আমার ইউনিভার্সিটি যেখানে মালয়েশিয়ানরা আসতো একসময়, নেপালিরা আসতো, এখন উল্টো হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? বিশ্ব রাজনীতিতে কি ঘটছে, কেন ঘটছে, কোথায় ঘটছে, কতদিন ধরে ঘটছে, এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর সিস্টেম্যাটিক ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের শো দ্য চেস বোর্ড। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কোথায় কি ঘটে যাচ্ছে, কেন ঘটছে, এই যে প্রশ্নগুলোর কথা বললাম, এগুলোর একটি সিস্টেম্যাটিক ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপন করা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড কিছু ডিসকাশনস আপনাদেরকে উপহার দেওয়ার জন্যই আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা শিখে নিতে পারবেন কিংবা বুঝে দিতে পারবেন ঠিক কেন আমরা যে টপিকটি ধরেছি সেটাকে ডিসকাস করছি, এবং খুবই সিম্পলভাবে আপনারা টপিকের ইনফরমেশনগুলো এক্সট্র্যাক্ট করে নিতে পারবেন। আমরা আজকে ডিসকাস করব শ্রম অভিবাসন কিংবা লেবার মাইগ্রেশন বাংলাদেশের কনটেক্সট থেকে। আমাদের শ্রমিকরা বিদেশে গিয়ে কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়ে থাকে এবং সেটা সরকার থেকে এবং বৈশ্বিকভাবে কি কি দায়িত্ব গ্রহণ করা হচ্ছে এবং কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন আমাদের সামনেই আছে, আমাদের সাথেই থাকবেন। তবে আলোচনা শুরু করার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ। হি ইজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাট দ্য সেন্টার ফর অল্টারনেটিভস। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বারবার আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। অফকোর্স, ইট ইজ আওয়ার প্লেজার স্যার। স্যার, আমি আসলে আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে লেবার মাইগ্রেশন নিয়ে। তো এই ব্যাপারে বর্তমানে কিছু কিছু সেক্টরে একটু উচ্চবাচ্য হচ্ছে, কেননা মিডল ইস্টার্ন ক্রাইসিসে আমাদের দেশ থেকে কিছু শ্রমিকের মৃত্যু হয়েছে এবং প্রায় 16 জনের মতো তারা আহত হয়েছে, যে আপনার রিসেন্ট যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পেয়েছি। তো আমি শুরুতে শুধু মিডল ইস্টের উপর ফোকাসটা না রেখে আমি ওভারঅল আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশ থেকে মূলত লেবার মাইগ্রেশনটা কোন কোন দেশে বেশি হয়ে থাকে? না, এমনিতে তো মিডল ইস্ট, সৌদি আরেবিয়া ইজ আ বিগ ডেস্টিনেশন। ইয়েস স্যার। কাতার, এগুলো তো আছেই। মালয়েশিয়া, সিঙ্গাপুরও, দিস আর সাম অফ দ্য কান্ট্রিজ। তবে এর পরেও যদি একেবারে হাই লেভেলের কিছু মাইগ্রেশন যেটা ইউরোপ বা ইউএসএ হয়, বড় আকারে মিডল ইস্ট। প্রবলেম আমাদের যেটা হয়েছে যে আমরা কখনো এটাকে সিরিয়াসলি নেইনি। উই জাস্ট ওয়েন্ট ফর ইজি সোর্স অফ মানি, রেমিটেন্সেস আসছে এবং সেটা নিয়ে কেমন করে আরও লোক যেতে পারে, এবং এমনকি মিশনের হেডেক হলো আরও লোক কীভাবে আনা যায় ইত্যাদি। বাট উই নেভার থট থ্রু যে এটার সোসাইটির কি ইম্প্যাক্ট হবে, এটার সাথে এডুকেশনের কি লিঙ্ক আছে, এটার সাথে ভোকেশনাল ট্রেনিংয়ের কি লিঙ্ক আছে। উই হ্যাভেন্ট থট থ্রু দ্যাট। তাতে যেটা হয়ে গেছে যে ইট হ্যাজ ল্যান্ডেড আপ ইন কি বলা হয়, লট অফ নেগেটিভ ফোর্সেস, ডুবিয়াস ফোর্সেস। এখানে রীতিমতো ট্রাফিকিং ইত্যাদি। মনে রাখতে হবে যে গ্লোবাল দিস মাইগ্রেশন মার্কেট কিন্তু হিউজ, ইফ আই এম নট রং, অ্যারাউন্ড 26 মিলিয়ন পিপল এখানে মাইগ্রেট করে অ্যানুয়ালি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং এর পিছনে প্রফিট হলো বিলিয়ন্স অফ ডলার্স। তো ওটাকে চিন্তা ভাবনা করে যে বাংলাদেশ পলিসি মেকার্স চিন্তা করবে যে হাউ টু ইন্টিগ্রেট দ্য হোল অফ এডুকেশন, হোল অফ সোসাইটি, সেটা হয়নি। যার জন্য আমরা উই আর স্টিল স্টাক অ্যাট আ লোয়ার লেভেল অফ মাইগ্রেশন এটসেট্রা, এবং উই আর টোটালি ডিপেন্ডেন্ট। তো যার জন্য যখন যুদ্ধ কিছু হয় বা যখন কিছু বন্ধ হয়ে যায়, ইমিডিয়েটলি ইট ইম্প্যাক্টস আপন আমাদের, এবং আমরা প্যানিকড হয়ে যাই। কোভিড-19 সময় যেরকম একটা বিরাট প্যানিক
সিচুয়েশন তৈরি হয়েছিল, ঠিক একইভাবে এখন আবার আরেকটা প্যানিক তৈরি করছে ইত্যাদি। এবং যারা প্যানিক করে লেখাটাকে তারা আমি জানি না কতখানি চিন্তা ভাবনা করে, কিন্তু একটা দেশ তো সারাক্ষণ প্যানিক মোডে থাকতে পারে না, ইটস নট গুড, মানে হেলথের জন্য ভালো না। তো এটাকে যে বড় আকারে ঠিকঠাক করবে, কিন্তু ওই যে অল রিয়াক্টিভ, তো যার জন্য কিছু কিছু ইনস্টিটিউশন হয়েছে, কোনো সন্দেহ নেই, সেখানে হয়তো কারিগরি ট্রেনিং দেয় ইত্যাদি। মানে এটার সাথে যে একটা ইনোভেশনের সম্পর্ক রাখবে, এমনকি ওই দেশের কারিগরি ট্রেনিং পাওয়ার পরে যে বাংলাদেশে এসে ওটা ব্যবহার করবে, তার কোনো উপায় কখনো করা হয়নি। এবং জিনিসটা হলো যে না, ওখানেই সে থাকবে ইত্যাদি। এবং ওখানে যারা একটু ভালো করে, পয়সা টয়সা জমায়, তারা আবার দেশে আসে না, তারা চলে যায় ওয়েস্টার্ন কোনো একটা দেশে, কানাডায়, অস্ট্রেলিয়ায় চলে যায়। যার জন্য বললাম না, ইট হ্যাজ নট বিন থট থ্রু। মানে আমাদের পলিসি মেকারসদের যেই ধরনের ইনভেস্ট করা দরকার, এবং এটার সাথে বড় আকারেই প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি এডুকেশনটাকে লিঙ্ক করা যে বিষয়টা, কারণ আমরা খুব সহজে দেখি যে দালালের খপ্পরে পড়ে, ইট হ্যাজ বিকাম এ নিউজ না, দালালের খপ্পরে। কিন্তু দালাল বিষয়টা মনে রাখতে হবে যে এটা একটা স্টেট কমপ্লিসিটি সবসময় থাকে, হয় রুলস রেগুলেশনে, না হলে গভর্নেন্সের দুর্বলতায়, পুলিশিংয়ের দুর্বলতায়। একটা স্টেট কমপ্লিসিটি ছাড়া কিন্তু এরকম একটা ফোর্স কাজে নামতে পারে না। তো সেই জায়গায় এটাকে যে বড় আকারে চিন্তা করা, যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমাদের এডুকেশন সিস্টেমে ওই ধরনের নেই যে ছাত্র আগে থেকেই যদি চিন্তা করে যে না, আমি ওই ফিল্ডে কাজ করব, এবং সেই হিসাবে ট্রেনিং দেওয়া, সেই হিসাবে তাকে লোন দেওয়া ইত্যাদি, এটা করা হয়নি। তাতে হয় কি, সে খুব সহজে একেবারে ডুবিয়াস ফোর্সেসের হাতে পড়ে যায়। স্যার, এখানে যদি আমি একটু ইন্টারজেক্ট করি, এই যে আপনি যে ট্রেনিংয়ের কথা বলছেন, এডুকেশনের কথা বলছেন, এই ট্রেনিং এবং এডুকেশন নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে, আমাদের সরকার থেকে কিন্তু মানে গত অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এবং বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু বলা হচ্ছে যে আমরা প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং প্লাস হচ্ছে যে সেকেন্ডারি বা টার্সিয়ারি ট্রেনিং, এগুলোর উপর আমাদের একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট থাকবে এবং প্রায়োরিটি থাকবে। কিন্তু গ্লোবাল স্টেজে কিন্তু বাংলাদেশের যে রেকগনিশন, সেটা কিন্তু আপনার লো স্কেল। যখন মাইগ্রেশনের কথা আমরা চিন্তা করি, তারা চিন্তা করে মিডল ইস্টে যাচ্ছে, সেখানে গিয়ে আপনার ধরেন মানে একদম সহজ বাংলায় যদি বলি, তারা সেখানে হচ্ছে লেবারগিরি করবে। এটা নিয়ে কিন্তু মানে খুবই নেগেটিভ কনোটেশন এটাকে ইন্ট্রোডিউস করানো হয় আইডিয়াটাকে। তো আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রশিক্ষণের কোয়ালিটি আসলে স্যার কেমন, যে আমাদের যারা এই ধরনের দেশান্তর হয়, মিডল ইস্টে যায়, সেটা সিঙ্গাপুরে যায়, সেটা জাপানে যায়, তো আমাদের যে লেবার ফোর্স যে মাইগ্রেটেড হয়, তাদের আপনার ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডটা কেমন থাকে? না, ওই যেটা বললাম যে এক ধরনের এটা একটা ক্লাস পলিটিক্স চলে এসেছে। সেটা হলো যে তারা ওই লেবার মাইগ্রেশনের মধ্যে থাকবে, দে উইল স্টাক, দ্যাট দে ক্যান ইমার্জ অ্যাজ ইনোভেটার্স, দ্যাট দে ক্যান অলসো বি ইনভেস্টার্স, এবং তারা নিজেরাই একসময় ব্যবসা করতে পারবে, কারণ সে তো জিনিসপত্র শিখে ফেলেছে। সেটা আর হয় না ওই লেবার মাইগ্রেশনের মধ্যে। আমরা কিন্তু লিমিটেশন, যার জন্য আমাদের ইমেজটাও তাই। এবং এখানে যেহেতু ডুবিয়াস ফোর্সেস ঢুকে পড়ে, যার জন্য অনেক দেশ আবার বাধা দেয়, আমাদের পাসপোর্টের ঝামেলা হয়। মানে এখানে একটা বড় একটা ক্লাস কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে, কারণ যারা এলিট যে ক্লাস, সে তো এই লেবার মাইগ্রেশনে ঢুকে না, তাই না? সে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে চলে যায় এবং সেখানে থাকার ব্যবস্থা করে। কিন্তু এই লেবার মাইগ্রেশনের ঝামেলা হলো যে এইসব দেশে তো থাকার কোনো ব্যবস্থা নেই, মানে দে হ্যাভ টু রিটার্ন টু দেয়ার হোম। আর তার চেয়ে সবচেয়ে যেটা নেগেটিভ ফোর্স, সেটা হলো তাদের ফ্যামিলি নিতে পারে না, তারা একা থাকতে হয়। দ্যাটস আ প্রচণ্ড এটা তো একটা ডিসজাঞ্চার, ফ্যামিলির পজিশন। ছেলেমেয়েরা বড় হয়, মা নেই যদি, নারী যদি লেবার মাইগ্রেশনে থাকে, আর বেশিরভাগই বাবা দেশে থাকে না। এটা প্রথম 10 বছর আই ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট আফটার 50 years দ্যাট আই থিঙ্ক ইজ নট দ্য রাইট ওয়ে। এটাকে যে চিন্তা করে, মানে ওয়াই শুড এ কান্ট্রি ডিপেন্ড অন
তার মাইগ্রেশন ডাজন্ট মেক এনি সেন্স হোয়ার ইজ দ্য ইনোভেশন ক্যাপাসিটি তাই না বেঙ্গল ওয়াজ একসময় প্রচণ্ড দাপটি একটা এরিয়া ছিল ইন টকিং অ্যাবাউট 18th century সো ওটা নাই কেন এবং ওই যে চলে যাওয়ার যে ব্যাপার মানে জিনিসটা হলো যে আমার দুপা যদি বাংলাদেশের মধ্যে না থাকে তাহলে কি আমি কিন্তু ওইভাবে ডিসিশন নিতে পারবো না এবং এমনও হয় যে অনেক সময় অনেক দেশে আমি জানি যে লেবার মাইগ্রেশনকে আবার বাধা দেওয়া হয় এই কারণে আমি যদি এক্সাম্পল আমার মনে আছে যে সিঙ্গাপুরের যারা মোটামুটি এলিট ক্লাসের এডুকেটেড তারা একসময় আমাদের ফিমেল মাইগ্রেশনকে বাধা দিচ্ছিল এই কারণে বাধা দিচ্ছিল তারা বলছিল যে সিঙ্গাপুরে আসলে তো এরা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি এখানে আরও ঝামেলা দিতে হয় যে বাট সিঙ্গাপুর তো প্রচণ্ড ল বেসড একটা সোসাইটি অফকোর্স হ্যাঁ এবং ওখানে গেলে সে শিকার হবে সে তো বাংলাদেশে বসেই তো শিকার হচ্ছে তাই না বা বর্ডারে শিকার হচ্ছে তাই না কিন্তু পরে দেখা গেল যে না কারণটা ছিল যে মানে একজন ওয়ার্কার তার সাথে একই বাসে থাকবে একই ট্রেনে উঠবে এই যে ক্লাস যেটা এটা একটা সমস্যা হয়ে গেছে মানে জিনিসটা হলো যে অনেক সময় অনেকে দেখাতে চায় যে আই মাস্ট বি সাংঘাতিক গ্রেট না হলে আমাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নিচ্ছে কেন হ্যাঁ আমি ওখানে আছি বা আমার ছেলে মেয়ে ওখানে আছে এটা প্রাইড হিসাবে নেওয়া হয় এই জায়গায় একটা বড় পরিবর্তন করা দরকার মানে স্যার ইজ দ্যাট ডেলিউশন অফ গ্র্যান্ডিওর এমন কিছু হ্যাঁ মানে জিনিসটা হলো যে আমি একটা অন্য দেশে ইউরোপে কাজ করছি ও আই মাস্ট বি ব্রিলিয়েন্ট সাংঘাতিক ওখানে আমি ট্যাক্সি ড্রাইভারও ওখানে ট্যাক্সি ড্রাইভার হওয়া কিন্তু একটা ব্রিলিয়েন্সের ব্যাপার এই যে কি বলা হয় একটা কমপ্লেক্সে ভোগা একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভোগা এই জিনিসটা ঢুকে গেছে সামহাউ ওভার দি ইয়ার্স মানে মাইন্ডটা এখনো কলোনাইজড মাইন্ডটা রয়ে গেছে তো সেখানে পরিবর্তন না হলে এই জিনিসটা হবে না কারণ ওই দুটো পা যতদিন বাংলাদেশে না থাকবে ততদিন আমি মনে করি না যে এই জিনিসটা সমাধান হবে কারণ বেশিরভাগের আমি যে এলিটের কথা বলছি সেটা একাডেমিক এলিট মিডিয়া এলিট বিজনেস এলিট সব ব্যুরোক্রেটিক এলিট যে এলিট ক্লাস বলি তাদের বেশিরভাগই এক্সেপশন আছে যদিও বাট বেশিরভাগই এক পা বাইরে হ্যাঁ সেই জায়গায় পরিবর্তন মানে আমি সবসময় বলি যে জাতীয় নিরাপত্তা যদি করতে হয় জাতীয় নিরাপত্তার সিম্বলিক কোন জিনিসটা সবচেয়ে বেশি সেটা হলো ইয়োর পাসপোর্ট রাইট you cannot have two passports and have a national security. I'm sorry to say, there has to be one passport. Otherwise, you have a binational security. Or a multinational security. Right? Security. You cannot have national security. And they should not be allowed in any discussion on national security if somebody is holding more than one passport, because national passport is the entry point of national security. It is. This is what you do when you show your passport. Yes, sir. This is the security I am dealing with. তো সেটা যদি যেটা আমাদের দেশে অ্যালাউ করা হয়, যেটা চীন অ্যালাউ করে না, ভারতও অ্যালাউ করে না, they are all one passport. Singapore, one passport. Thailand, one passport, and I can go on and on. কিন্তু বলবে না ওই যে আমেরিকা অ্যালাউ করে ইত্যাদি বাট ডেভেলপ কান্ট্রিজ দে ক্যান অ্যাফোর্ড দুটা কেন 5টা পাসপোর্ট অ্যালাউ করতে পারে এর একটা বড় কারণ হলো যে ওখানে যদি কোনো গন্ডগোল হয় সে তো দৌড় দিয়ে বাংলাদেশে আসবে না কিন্তু বাংলাদেশে যার দুটো পাসপোর্ট বাংলাদেশে যদি কোনো ঝামেলা হয় সে তো দৌড় দিয়ে আমেরিকা চলে যাবে ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন লিবারেলিজম ইন ইউনাইটেড স্টেটস অ্যান্ড লিবারেলিজম এর বাংলাদেশের মধ্যে মৌলিক পার্থক্য আছে এটা আমাদের মিডিয়াও বুঝতে চায় না এটা আমি মানে বেশ কয়েকজন এডিটরকে বলেছিলাম যে ইটস গুড টু মনে হয় খুব ভালো আমি এটা লিবারেলিজম করতে চাচ্ছি এখানে বাট ইউ হ্যাভ টু সি দ্য কনটেক্সট সো কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন বিখ্যাত কথা মার্কসের তো সেই জিনিসটা হয় না যার জন্য হয় কি যে আমরা ওই বারবার হোঁচট খাই যখনই কোনো একটা জায়গায় কোনো একটা ঝামেলা হয় সাথে সাথে এমনভাবে ইম্প্যাক্ট পড়ে আমাদের পত্রপত্রিকাও লেখা শুরু করে প্যানিকি এবারও তাই হয়েছে এই হরমুজদের এই কাহিনী নিয়ে অথচ এবার প্যানিক হওয়ার কথা না আমাদের
মূলত যেটার উপরে ডেফিসিট আছে সেটা হলো ডিজেল, বাট নট পেট্রোল অ্যান্ড অকটেন। উই আর কোয়াইট সাফিসিয়েন্ট ইন পেট্রোল অ্যান্ড অকটেন, কিন্তু সেভাবে ফ্ল্যাগড হয়নি। তাতে যেটা হয়েছে যে সাংঘাতিক একটা প্যানিক, রাস্তায় দাঁড়িয়ে মানুষ, অথচ ইফ ইউ রোম অ্যারাউন্ড, আই জাস্ট কি বলে 6টা দেশ আই হ্যাড টু ট্যুর রোহিঙ্গার বিষয় নিয়ে। নর্মাল সবাই, মানে ওয়েদার ইন ব্যাংকক অর ইন ম্যানিলা অর ইন জাকার্তা, নো প্যানিক, নাথিং। এটা করা হয়েছে, বোঝা যাচ্ছে যে কেউ না কেউ সুবিধা চাচ্ছে, কিন্তু এটাকে যে ডিল করার যেই কি বলা হয় প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি, যেটা সেটার অভাব আছে, যা আমাদের মিডিয়াগুলো ওই প্যানিককেই করছে, ফ্ল্যাগ করছে, ফিউল করছে স্যার, টু ইউজ ইট রিটোরিক্যালি। তো স্যার আমি যদি আপনাকে আবার ওই যে লেবার মাইগ্রেশনের কথা জিজ্ঞেস করি, তো আমাদের যে আপনার স্টেট ওন্ড যে অটোনমাস কোম্পানিটা আছে, যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েজেল, তো তারা যে আমাদের দেশ থেকে মানে খুবই ভ্যালিড পন্থায় লো কস্টে যে আপনার ম্যান পাওয়ার এক্সপোর্ট করছে তারা, তো তাদের প্রসেসটা কতটুকু এফেক্টিভ এবং সাকসেসফুল? কারণ তারা কিন্তু আমাদের ম্যানফোর্সের সম্পূর্ণরূপে কিন্তু সেটাকে কভারেজ দিতে পারছে না, যার কারণে কিন্তু পরবর্তীতে দালালের খপ্পরে মানুষকে পড়তে হয়। সেটা আমি পরবর্তী কোয়েশ্চেনে জিজ্ঞেস করব। তবে বয়েজেলের এফেক্টিভনেস এবং এফিকেসি সম্পর্কে আপনার ধারণা কি স্যার? না, এগুলো করা হয়েছে যে বললাম যে অ্যাডহক বেসিসে, যেহেতু মানুষ যাচ্ছে, আচ্ছা ঠিক আছে একটা অফিস করি, অফিস করলে কিছু কিছু এমপ্লয়মেন্ট পাবে ইত্যাদি, বাট দ্যাটস নট দ্য সলিউশন। এগুলো আরো সমস্যা তৈরি করে, কিন্তু ইউ ক্যানট সলভ দিস। যেই লিকেজ, যদি শব্দটা ব্যবহার করি, যে লিকেজটা হয় বা খপ্পরে পড়ার যে বিষয়টা, তো সমাধান করা যায়, কারণ সে কজনকে করবে। হোয়াট আই এম ট্রাইং টু সে, ইউ নিড টু চেঞ্জ দ্য হোল ডিসকোর্স, particularly after 54 years. আমি যার জন্য বললাম ফার্স্ট 10 years আমি মানতে রাজি আছি, 10-15 মানতে রাজি আছি, বাট নট নাও। Why should I do the same thing without even এটাকে ট্রান্সফর্ম করার কোনো আমি চিন্তাই করছি না। এখন যে আছে নতুন কোন জায়গায় যেতে পারে, নতুন কোন জায়গায় যেতে, মানে আজীবন আমি মনে করছি যে লেবার মাইগ্রেশনে থাকবো। আমি আজীবন চিন্তা করছি যে আমি রেডিমেড গার্মেন্টস নিয়ে থাকবো, বিকজ বাল্ক অফ দ্য রেডিমেড গার্মেন্টস যারা ভালো পয়সা বানিয়েছে, যদি আমি বলি, their children don't stay in Bangladesh. Of course not, sir. That's the problem. You have to have your children, grandchildren stay in Bangladesh. তাহলে এডুকেশন ঠিক হবে, of course, তাহলে কলেজ ঠিক হবে, স্কুল ঠিক হবে। They're not interested. আমি যেটা বলছি শুনতে তো খারাপ লাগবে, they're not interested, বিকজ তার ছেলেমেয়েরা তো থাকে না এখানে। সো তারা কোনো রকমই যখন ওই প্রফিটটা কমে যায় তখন হা হুতাশ করে, প্রফিটটা কমে গেল ইত্যাদি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে সে প্ল্যান নিয়ে সে চলে যাচ্ছে ইত্যাদি। তাহলে আমার এডুকেশন, আমার ইউনিভার্সিটি, আই মাস্ট হ্যাভ প্রাইড আমার উপরে, যে না, ওই বোঝার জন্য বলছি যে শামসুর রহমানের একটা সুন্দর লাইন আছে যে এখনও দাঁড়িয়ে আছি আমার এক ধরনের অহংকার। ওই লাইনটা যখন ওই কবিতা লিখেছিল তখন বাংলাদেশ আরও খারাপ অবস্থায় ছিল। আচ্ছা, কিন্তু কবির যেই ভাষা, সেখানে ওটা বলছেন যে ইউ হ্যাভ টু হ্যাভ প্রাইড অফ হোয়াট ইউ হ্যাভ, কিন্তু আমাদের তো সেই প্রাইডটাই নেই। আমরা তো যত তাড়াতাড়ি, যত বেশি প্যানিকি স্টোরি থাকবে, আমি এক এডিটরকে বলেছিলাম যে আপনার পত্রিকা পড়লে এই দেশে কেউ থাকবে না, সে বেচারা খুব ইয়ে হয়ে গেছে, না কেউ থাকবে না, এই সকালে ওই পরে কেউ থাকবে না। হ্যাঁ, তো কথা হচ্ছে যে সে বলছে না, আমি তো অবজেক্টিভ হচ্ছে, বাট টু মাচ অবজেক্টিভিটি ইজ ব্যাড ফর হেলথ। আমি যদি মানে চাঁদের অবজেক্টিভ করতে চাই, তাহলে তো আমার কবিতা লেখা হবে না, সৌন্দর্য চলে যাবে না, তাই না? So too much objectivity is not good for health. এটা খেয়াল রাখতে হবে। Of course, sir. There has to be a balance. Absolutely, there has to be a balance. There has to be imagination. There has to be a lot of things. Yes, so going back to migration issue, আমার মনে হয় যেটা করা দরকার সেটা হলো প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব তৈরি করা দরকার। অবশ্যই স্যার, ফ্রম ডে ওয়ান। এটা ওই একেবারে টার্সিয়ারি লেভেলে না, স্কুলের লেভেলেই, যে ইনোভেশন ক্যাপাসিটি। হ্যাঁ, তো ইনোভেশন ক্যাপাসিটিটা যদি আমি বাড়াতে চাই, ওই কিন্তু বুঝে যাবে যে সে তার কী করতে হবে, তখন সে ডিপেন্ডেন্ট হবে না, ওই খপ্পরে পড়বে না। এখন যেটা হয়েছে, সে তো জানে না, সে যে তার এডুকেশনের সাথে রিয়েলিটি কোনো সম্পর্ক নেই, কোনো জানে না। এবং আমরা যে ইনোভেশনে কত পিছিয়ে আছি, তার একটা ভালো এক্সাম্পল হলো যে এত বছর পর
রিক্সা মেকানাইজ হয়েছে। এই মেকানাইজ আমার মাঝে মাঝে হাসিও পায়, এই রিক্সা মেকানিক্স তো বহু আগে হতে পারতো, তাও মানে আনফর্চুনেট রিক্সা মেকানিক্স কিন্তু স্ট্রাকচার এখন ওই রয়ে গেছে, এটা আরো ডেঞ্জারাস, কিন্তু ডেঞ্জারাস না। সো সামবডি মানে যারা আমি জানি না বুয়েট বা আমাদের যারা ফিজিক্স ডিপার্টমেন্ট এরা কেন বসে না যে হাউ টু মেক আ রিক্সা টু চেঞ্জ। এবং একটা এক্সাম্পল না দিয়ে বলতে পারছি না যে এবার যখন কি বলা হয় পেট্রোলের ক্রাইসিসটা তো মূলত ডিজেলের ছিল, কিন্তু ইউ মাস্ট হ্যাভ সিন যে প্রচুর মোটরসাইকেল দাঁড়িয়ে, রাইট? আচ্ছা, মোটরসাইকেল তো ডিজেল ব্যবহার করে না, পেট্রোল, রাইট? তো আমি বলছি যে ইটস সো ইজি, তারা তো প্ল্যাটফর্ম চেঞ্জ করে একটা ইজিলি কিন্তু একটা কি বলে সোলার প্যানেল লাগাতে পারতো। It would solve the problem, তাই না? সোলার প্যানেল জাস্ট একটু ডিজাইন রিডিজাইন। এবং সোলার প্যানেল মানে আমি বলাতে আমি জানতাম না তখন, পরে দেখি চাইনিজদের ওদের সোলার প্যানেল কি বলে ট্রাইসাইকেল আছে, আচ্ছা, অ্যাবসলিউট ট্রাইসাইকেল স্কুটার মতন, বাট রান বাই সোলার প্যানেল। ওকে স্যার। সো ইফ দে ক্যান ডু ইট, আমাদের কম্পালশন তো আমাদের বেশি, তো আমরা করছি না কেন? কারণ ওই যে রাষ্ট্র ক্ষমতা দিবে না, বাধা দিবে, তারপর যারা রিক্সা ওনার তারা আবার ওটা বন্ধ করে ভেঙে ফেলবে, আরে তাহলে তো আমার ব্যবসা তো শেষ। এই যে ইজি সলিউশন, যার জন্য বলছি যে করেছে, ওই আইন টাইনও আছে অনেক কিছু, এই মাইগ্রেশনে, তারপর কি বিমেটের যে এইগুলো, ইয়েস। But these are, you are just কি বলা reproducing একটা এমন একটা স্ট্রাকচার that is not the future of Bangladesh. Of course, সেইটা বলছি। এবং স্যার সেখানে কিন্তু একটা হার্ড মেন্টালিটির ব্যাপার আছে যে উই আর ইনহেরেন্টলি ফলোয়ার্স, মানে আমাদের দেশ থেকে ইনোভেশন কিন্তু দেখা, মানে আমাদের যে ইনোভেশন গুলো হয় তখন দেখা যায় অলরেডি মানে তার অন্য কোনো ম্যানিফেস্টেশন আগে হয়ে গেছে। দ্যাটস রেপ্লিকেশন, দ্যাটস নট ইনোভেশন। Not at all, because when it comes to innovation, the idea is always it has to come from some experts from outside. Yes, sir. তাকে নিয়ে এসে তাকে ধরে লেখানো ইত্যাদি। সেটা বলছিলাম যে আমাদের মাইন্ডস এখনো কিন্তু কলোনাইজড রয়ে গেছে। ফিজিক্যাল কলোনিয়ালিজম হয়তো কিছুটা গেছে, তাও কিছুটা বললাম, কিন্তু মেন্টাল কলোনিয়ালিজম যেটা সেটা রয়ে গেছে এখন। ইফ দ্য মাইন্ড ইজ কলোনাইজড, আমি যদি মনেই করি যে হলিউড হলো সাংঘাতিক একটা জায়গা, তাহলে তো আমার ছবি বানানো অ্যাবসলিউটলি লিমিটলেস, তাই না? মিনিংলেস। তো ওই জায়গায় অথচ there are very creative filmmakers in Bangladesh, they are creative painters, they are creative designers, creative dancers, হ্যাঁ। বাট আমরা ওই যে সবসময় তুলনার মধ্যে থেকে যাচ্ছি ইত্যাদি, যে ওইখানে পারফর্ম না করলে আমি যতক্ষণ কি বলা হয় নিউ ইয়র্কে যদি পারফর্ম না করি আমার, অথচ এখানে কিন্তু হাজার হাজার লোক তার সাপোর্টার, তার ফলোয়ার, কিন্তু ওইটাই না। ওখানে যদি 500 লোকও হয়, হ্যাঁ, কোনো একটা জায়গায় লন্ডনের কোনো ইসে, তাহলে মনে করি যে হ্যাঁ আমি বুঝি সাংঘাতিক কিছু। এই মানসিকতাটা যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ আমি মনে করি না যে মাইগ্রেশনের যে সমস্যাটা আমরা সমাধান করতে পারবো। স্যার এখানে আমি একটা অ্যানেকডোট শেয়ার করি যে কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের ইউথ থেকে যারা হচ্ছে কখনো মঞ্চ নাটকের ধারে কাছেও যায়নি, তারা কখনো নাটক লিখবে না, এই ধরনের পারফর্মিং আর্টস যেগুলো রয়েছে সেগুলোতে তেমন ইন্ডালজ করে না, অথচ তারা নিউ ইয়র্কে গিয়ে কিন্তু কি ব্রডওয়ে মিউজিক্যাল দেখার মতো একটা আইডিয়া কিংবা একটা ডিজায়ার রেখে থাকে। বলা করে যে দিস ইজ পার্ট অফ কালচার। সো হোয়াট অ্যাবাউট ইয়োর কালচার? ইয়োর কালচার ইজ মোর নিউয়ান্সড, ইট হ্যাজ মোর এলিমেন্টস, ইটস মোর ডাইভার্স ইন এভরি সেন্স অফ দ্য ওয়ার্ড। তো স্যার সেখান থেকে আমি আবার মানে একটা ট্যানজেন্টে চলে গেছিলাম, আমি আবার ওই দালালদের ব্যাপারে এখন স্যার দালালদের হিসেবে যদি জিজ্ঞেস করি, এই যে বয়েজেল যে এফেক্টিভলি কভারেজ কিন্তু সেভাবে 100% বা অ্যাবসলিউট টার্মস আনতে পারছে না, তারা স্পেসিফিক কিছু ট্রেন্ড ইন্ডিভিজুয়ালসদের তাদেরকে হচ্ছে বাইল্যাটারাল এগ্রিমেন্টস উপর বেস করে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। সেটা এমবাসিতে হয়তো সেই দেশ থেকে একটা রিকোয়ারমেন্ট রাখে, তাদেরকে জানিয়ে দেওয়া হয় আমাদের যে আপনার লেবার ডিভিশন বা এমন অফিসেস আছে, অথবা হচ্ছে বয়েজেলের সাথে তারা ডিরেক্ট একটা ডিসকাশন কিংবা এগ্রিমেন্টে আসে। কিন্তু বয়েজেলের বাইরেও যারা হচ্ছে স্যার প্রশিক্ষণহীনভাবে তারা নিজেদের একটা ভবিষ্যৎ তৈরি করার জন্য এই যে দেশ থেকে বের হয়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক সময় দালালের খপ্পরে পড়ে। শুধু খপ্পরে পড়ে না স্যার, এমনও দেখা যাচ্ছে লিবিয়ার ডিটেনশন সেন্টারে তাদেরকে রেখে ইম্যাসিয়েটেড করে তাদের ফ্যামিলি থেকে আরো এক্সট্রা আপনার মানি এক্সটোর্ট করে তারপর কোনো মতে তাদের ইটালিতে পাঠায়। তারপরও দেখা যায় স্যার সেখানে গিয়ে তারা ডিটেনশন ক্যাম্পে ধরা পড়ে, সেখান থেকে হয় আনফর্চুনেটলি মোস্ট কেসেস তাদের আবার বাংলাদেশে ফেরত আসতে হয়। তো তাদের মাথার উপর প্রায় 15-20 অনেক সময় 30 লাখ টাকার মতো ঋণের বোঝা রয়ে যায়। এই দালালের কালচারটাকে স্যার এফেক্টিভলি অ্যাড্রেস করতে হলে আসলে গভর্নমেন্টের কি করা উচিত? Well, it's not easy, it's not difficult. They should take lessons from Malaysia. তারা কি মাইগ্রেন্টদের উপরে মালয়েশিয়া গ্রো করছে এত?
Look at Malaysia. Look at Thailand, for example. Did Thailand develop এই মাইগ্রেন্টস মিডল ইস্টে পাঠায়া আছে কিছু হয়তো কিছু, বাট দ্যাটস নট দ্য মেইন হোয়াট অ্যাবাউট সিঙ্গাপুর, অফকোর্স, তাই না? উল্টা বরং ইনফ্যাক্ট মালয়েশিয়া কেন বললাম যে একসময় মালয়েশিয়া থেকে আমাদের দেশে কিন্তু পড়তে আসতো, আমাদের ডিপার্টমেন্টেই মালয়েশিয়ান ছাত্র ছিল, এখন উল্টো হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? অ্যান্ড কোনো মানে ইউনিভার্সিটি বা ভাইস চ্যান্সেলর এটার একটা রেসপন্সিবিলিটি নিল না যে হাউ ইজ ইট পলিসি, হাউ ইজ ইট পসিবল যে আমার ইউনিভার্সিটি যেখানে মালয়েশিয়ানরা আসতো একসময়, নেপালিরা আসতো, এখন উল্টো হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল? এর কারণ হলো যে যাকে বানানো হচ্ছে তার যেই ইন্টারন্যাশনাল কাঠামো দরকার বা ফান্ড রেজ করার ব্যাপার, সেটা হয় না। সে তো ডিপেন্ডেন্ট অন সরকারের উপর, যেহেতু সরকার তাকে বানিয়েছে, সে বিহোল্ডেন এবং ওখান থেকেই কিভাবে টাকাটা আসে, তো সরকার কত টাকা দেবে, তাই না? তাই না? যে কোনো একটা ইউনিভার্সিটির মেইন ক্রাইটেরিয়া তো হওয়া উচিত যে সে কত ফান্ড রেজ করতে পারবে গ্লোবালি। সেটাই হয়, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা অ্যাপ্লাই করে তাদের ফার্স্ট প্রশ্নই করে যে হাউ মাচ ইউ ক্যান রেজ ইন 1 year or 5 years, হোয়াট ইজ ইউর পলিসি। তো আমাদের তো ওরকম কোনো ইন্টারভিউ নেই, বাস সরকার মনে করো না একে রাখলে সে শান্ত রাখতে পারবে ইউনিভার্সিটি, এইভাবে যাচ্ছে। রেজিম চেঞ্জ হলো, ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়ে গেল, তাই না? উইদাউট থিঙ্কিং দ্যাট দিস ইজ ইউর কান্ট্রি, না? মানে হতে পারে যে আমি 4-5 বছর ভালো একটা পজিশনে থাকলাম গাইডে, বাট দেন হোয়াট, তাই না? যখন রেজিম চেঞ্জ হয়, এখন যারা রেজিম চেঞ্জে যারা নাই তারা এখন কোথায়? নোওয়্যার। সো এখন তারা হাউতাস করছে, বাট ওয়াই ডিডন্ট ইউ চেঞ্জ? তোমাদের ক্ষমতায় ছিল তো। সো ওই জায়গায় আমার মনে হয় যেটা হলো, আমি বললাম যে দুপা যতক্ষণ মানে দেশে না থাকবে, অ্যান্ড ইউ নিড টু টেক সাম প্রাইড যে ইটস এ কান্ট্রি যেটার ইতিহাসে বিশাল দেশ, ইউনো ইউ ক্যান টেক বেঙ্গল বা বাংলাদেশ একেবারে 6th century BC নেওয়া যায় চোখ বন্ধ করে। আমি ওই আমেরিকানদের বলি যে কবে হয়েছে জানি তোমরা, and I laugh at them, joke, কত বছর, তো what's your history, তাই তো? সো পয়েন্ট হলো, and what is বাংলাদেশের হিস্ট্রি or Bengal's history, ওইটা ভুলে গেছে। মানে ওয়ার্স পার্ট হলো যে we have forgotten, আমরা সবসময় হয় কেউ 47 থেকে শুরু করতে চায়, কেউ 71 থেকে শুরু করতে চায়, কিন্তু এর যে একটা বিশাল ইতিহাস আছে, তার কালচার আছে, তার পলিটিক্যাল কনটেক্সটে 71 is the bedrock যদি বলা যায়। That's well, these are milestone, কোনো সন্দেহ নেই, বাট পয়েন্ট হলো যে the country, the new country may have started from 71, but the people have not started from 71, কারণ আমাদের তো মাইন্ড it's not একেবারে তো অরিজিনাল নয়। We carry the legacies of parents and grandparents, and this is how we become what we are. Yes, sir. So ওই জায়গায় আমাদের একটা বড় হচ্ছে যে সরকার যে লেসন নিবে, লেসন একাধিক দেশ আছে, মানে লুক অ্যাট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বা আমি যদি সিঙ্গাপুর বলি, নট দ্যাট অল হ্যাভ ডেভেলপড বিকজ এই রেমিটেন্সের উপরে ভর করে তো ডেভেলপ করেনি। So why can't we see what they have done? Of course. The innovation, আমি যদি সিঙ্গাপুরের কথা বলি, it's only 6 million people, but it's now a developed country. Lee Kuan Yew lifetime একটা থার্ড ওয়ার্ল্ডকে ডেভেলপ কান্ট্রিতে নিয়ে গেছে, because they could attract investment like সাংঘাতিকভাবে। Yes, sir. It has always been authoritarian. একটা সময় ছিল এয়ারপোর্টে কাছে নিয়ে দাঁড় করে রাখতো, চুল লম্বা হিপ্পিদের ঢুকতে দিত না, চুল কেটে দিত। ইট ওয়াজ ভেরি অথরিটেরিয়ান, চুইং গাম খাওয়া যায় না, ওকে, বাট লুক অ্যাট ইট, it can attract, or it even attracts investment. US investment in Singapore is larger than US investment in India, China and South Korea together. কেন করতে পারছে? 3 simple words: stability, stability, stability. Okay. That's it. Of course. It's not, form of government is not that important, যতক্ষণ stability important. তো এমন একটা stabilize একটা stable একটা গভর্নমেন্ট তৈরি করছে, সো ইনভেস্টর মনে করলো যে না, আমি এখানে ইনভেস্ট করলে হবে। ওই জায়গায় যদি আমি না যেতে পারি তাহলে আমি যাব না। কিন্তু আমাদের
যেহেতু আমরা ধরে নিয়েছি না এই মাইগ্রেশন আজীবন থাকবে, হ্যাঁ, বাট বেঙ্গল বিকেম রিচার একটা সময় 18th century, নট বিকজ অফ এনি মাইগ্রেশন। সো ওয়াই আর উই থিঙ্কিং যে দিস ইজ দ্য অনলি ওয়ে আউট? সেই জায়গায় আমি বলছি, আই এম কোয়েশ্চেনিং দ্য নট কি করেছি, অনেক কিছু করেছে, আইন কানুন করেছে, ইত্যাদি করেছে, বাট ইউনো দ্যাটস নট দ্য সলিউশন, বিকজ আমি মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার, এবং ওই চেঞ্জ করে দেখা দরকার যে আসলে হাউ বাংলাদেশ কত ক্রিয়েটিভ হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। এবং আপনি যেটা বলছিলেন যে আমাদের যে লেগাসি আছে, দ্য লেগাসি অফ বেঙ্গল, এটার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এডুকেশন সিস্টেমে একটা ফ্ল আছে, যেখানে আমাদের যে হিস্ট্রিটা আছে এটা জাস্ট 10 থেকে 12 থেকে 20 পাতার মধ্যে সীমাবদ্ধ করে, এবং এতটা কাঠখোট্টাভাবে শেখানো হয়, একটা শিশু কোনোদিন পড়তে যাবে না। আমি যখন স্যার স্টুডেন্ট ছিলাম, আমি নিজেই পড়তে যেতাম না, কারণ একটা ছবি নেই, একটা কিছু নেই যে আমি আমার যতটা এনরিচড ভাবে পসিবল আমি যদি আমার হিস্ট্রিকে তুলে ধরতে পারি, এটা আমার প্রাইড। অথচ কিন্তু আমি সেখানে ফোকাস করছি না, অথচ ওয়ার্ল্ড ম্যাপের যে সেকশনগুলো ছিল সেগুলো কিন্তু এতটাই প্রলিফারেটেড ছিল, এতটাই প্রলিফিক ছিল, আমার কাছে মনে হচ্ছে ওটা রিডান্ডেন্ট। আমার দরকার ছিল, যেটা আমার কাছে বেশি কাঠখোট্টা লাগছে, যেটা হচ্ছে আমার হিস্টরি, সেটাকে আরেকটু মানে কনজিউমেবল বা অ্যাবজর্বেবল বানানো, যেটা কিন্তু স্যার মানে অ্যাজ স্টুডেন্টস এখন হয়তো একটু উন্নতির দিকে আমরা আগাচ্ছি, বাট আমাদের সময় এটা কিন্তু একটা বড় ধরনের জেনারেশন কিন্তু একটা ল্যাকের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি প্রচন্ডভাবে। মানে ইরেজার অফ নলেজ এত বেশি হয়ে গেছে, কিছুটা ব্রিটিশরা ডেলিবেটলি করেছে, কোনো সন্দেহ নেই, দে ট্রাই টু ডিমিন আস, কোনো সন্দেহ নেই। অনেকে ভুলে যাচ্ছে যে মোগলসদের কিন্তু কখনো এডুকেশন মিনিস্ট্রি ছিল না, দেয়ার ওয়াজ নো মিনিস্টার অফ এডুকেশন মোগলসরা। টার্কসরা যখন তাদের তো মিনিস্টার অফ এডুকেশন ছিল না, ওকে, বিকজ এডুকেশন ওয়াজ পার্ট অফ সমাজ, সোসাইটির এডুকেশন ছিল। এডুকেশন মিনিস্ট্রি কে তৈরি করলো? ইংলিশরা, ওকে, অ্যান্ড উই আর কন্টিনিউইং উইথ দ্যাট ইস্যু। কিন্তু অনেকেই মানে আমরা ভুলে গেছি যে, আমি জাস্ট টু গিভ এন এক্সাম্পল, ফরবিডেন সিটি যখন তৈরি হলো, 2 প্রিন্স এই বেঙ্গল থেকে গিয়েছিল টু অ্যাটেন্ড দ্য ফরবিডেন সিটি ইনোগ্রেশনটা। ভুলে গেছে মানুষের, দে ডোন্ট নো দ্য নেম অলসো অফ দ্য প্রিন্স, আমরা ক্যারিও করি না। তারপরে যেই ব্যক্তি চায়নাতে ইসলাম প্রচার করলো, হি ওয়েন্ট ভায়া বেঙ্গল, এখান থেকে গেছে, অ্যান্ড দে স্টিল রেকগনাইজ দ্যাট। নট টু মেনশন জিরাফ ওয়েন্ট থ্রু বেঙ্গল, বেঙ্গল প্রিন্স জিরাফ প্রেজেন্ট করেছিল to the Chinese, and ওরা এখনো ওইটা স্বীকার করে যে দিস, কারণ জিরাফ ওরা জানতো না, কিন্তু যেহেতু বেঙ্গলের সাথে আফ্রিকার একটা ট্রেড ছিল, উই নিউ অ্যাবাউট জিরাফ, বাট দে হ্যাড নো নলেজ অফ জিরাফ। সবাই ভুলে গেছে, মানে এখন ওই মনে করছে যে আমাদের কিছুই নেই ইত্যাদি। ব্রিটিশরা তো আর একটা গরিব দেশে এসে দখল করেনি, তাই না? দিস ওয়াজ দ্য রিচেস্ট প্রভিন্স ইন 18th century in undivided India. তো ওই জায়গায় ওই জিনিসটা যেহেতু এখন নেই, তো এখন প্রবলেম হয়ে গেছে, যেহেতু পলিসি মেকার্সদের ছেলেমেয়েরাও থাকে না, তারাও ইন্টারেস্টেড না, তারা কোনোভাবেই রিটায়ার করলেই চলে যাবে, সেটাই হবে। হ্যাঁ, বেশিরভাগই এখানে হয় যারা বাইটারি আছে, হয় রেন্ট করে, তারপরে একটা সময় এসে বিক্রি করে চলে যায় যখন বাবা মা মারা যায়, তাই না? তো সেই জায়গায় পরিবর্তনটা যদি আমি না আনতে পারি, আই ডোন্ট থিঙ্ক উই ক্যান সলভ দ্য মাইগ্রেশন। বুঝতে হয়তো এখন খুব ঝামেলা হবে যে এটার সাথে ওটা কি সম্পর্ক, বাট ইটস লিঙ্কড, ইটস ভেরি মাচ লিঙ্কড। কারণ আমি ওই রেমিটেন্সের উপর দাঁড় করে আমি আজীবন একটা রাষ্ট্রকে কি বলা হয় বড় আকারে আমি টেন্ট নিয়ে আসবো, তা আমার যেটা হবে, যেটা হচ্ছে সেটা হলো, যতই আমরা মানে এখানে প্রোডাকশন বাড়ছে ইত্যাদি, ওই ঘুরে ফিরে একদিক থেকে বাড়ছে, রেমিটেন্সেস আসতেছে, আবার ওদিক থেকে আবার যে এলিট সে আবার এটা কি বলা হয় মানি লন্ডারিং করে সে নিয়ে হয় বেগম পাড়া করছে, না হলে অন্য পাড়া করছে, তো ইটস আ লস। এবং এটাও মনে রাখতে হবে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অলসো উড নট স্টপ দিস, ক্যান দে গেইন? তারা বলবে এটা তো ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, তাকে যদি বলা হয় আরে তোমার এইসব মানে আনলফুল মানি যাচ্ছে, বা লফুল হলেও তুমি এটা আটকাচ্ছ না কেন, বলে যে না আমি আটকাবো কেন, এটা তো আমার লাভ। সো যত প্যানিক তৈরি হবে তত কিন্তু আমি মনে করি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাভ হচ্ছে, কারণ মানুষ চলে যাচ্ছে। এবং স্যার আমাদের মানে a panic nation can never be a stable nation. Never. তো স্যার লাস্ট কোয়েশ্চেন হিসেবে এই এপিসোডের জন্য, which has been a prolific episode, সেটা হচ্ছে এই যে আমরা আপনার ইকোনমিক ডাইভার্সিফিকেশনের কথা বললাম, আমাদের যে রিচ হিস্টোরিক্যাল লেগাসি আছে সেটাকে রিইনভিগোরেট করার কথা বললাম, এবং একই সাথে যে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি আছে সেটাকে স্টেবিলাইজ করে ন্যাশনাল ইন্টারেস্টকে
সিগনিফাই করে যারা হচ্ছে দেশের পাওয়ারফুল ইন্ডিভিজুয়ালস অ্যান্ড এলিটস, তাদের হচ্ছে আমাদের নিজেদের স্বার্থে ইনভেস্ট করার কথা বলছিলাম। তো তাদেরকে এই পথে আগানোর জন্য বা এই ট্রেজেক্টরিতে নেওয়ার জন্য আপনি কি রেকমেন্ড করবেন? সেটা ন্যাশনাল পলিসি হতে পারে, সেটা ইন্ডিভিজুয়াল রেকমেন্ডেশন হতে পারে যারা হচ্ছে বিজনেসম্যান আছে তাদের প্রতি। ওয়েল, একটা তো কোনো সন্দেহ নেই, যারা সরকারে আছেন তাদের একটা বড় দায়িত্ব। লিডারশিপ ম্যাটার্স, কিন্তু অফকোর্স লি কুয়ান ইউ ম্যাটার্স, বা মাওসেতুং ম্যাটার্স, অর ডেং জিয়াওপিং ম্যাটার করে। Does Donald Trump Xi matter, Jinping- Well, that's the unfortunate. Yes, well, matters in a negative way. যে আমেরিকাকে যদি ডুবানোর কোনো ইতিহাস যদি থাকে কখনো, তখন ডোনাল্ড ট্রাম্পের নাম চলে আসবে। বাট লুক এট দেয়ার সাম অফ দেয়ার গ্রেট লিডার্স, রুজভেল্ট ফর এক্সাম্পল, fascinating, one of the fascinating leaders. তার নিউ ডিল, ইভেন জর্জ মার্শালের মার্শাল প্ল্যান, লুক এট দ্য নোবেল প্রাইজ পেয়েছিল ওই কারণে। আমি আব্রাহাম লিঙ্কন বাদই দিলাম, রেশিয়াল ইস্যুর তার একটা বিরাট অবদান আছে। So they had great leaders. Yes, sir. And then they have Donald Trump. So history will judge. আমি ওর মধ্যে যাচ্ছি না, but you need leaders and leadership, and they can make a difference to the, কারণ একটা লিডারশিপ হলে the rest of the society comes. কিন্তু ওখানে যদি ঘাটতি থাকে, কিন্তু যেটা বললাম যে ওই দুটো পা ইট হ্যাজ টু বি একই জায়গায়। একটা পা বাইরে রেখে অনেকে হয়তো বলবে যে না এটা কি হলো, না এলাম যে বিলিভ ইট নট, ইউ কান ওয়েদার দ্য এখন যেসব দেশ গড়ে উঠেছে, বোথ অফ অল দ্য লিডার্স দে হ্যাভ টু লেগস, একেবারে বাড়ি। তাহলে হয় কি, ওই প্রেশারটা পড়ে, এবং যত বেশি প্রেশার পড়ে অত সেই ইনোভেশন হয়। দ্য লেটেস্ট এক্সাম্পল ইজ ইরান। লুক এট ইরান, ওকে, যত স্যাংশন দিয়েছে ওরা, নাও কি হয়েছে এখন, ইরান নাও সবচেয়ে লার্জেস্ট নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স পার ক্যাপিটা ইন দ্য ওয়ার্ল্ড তাদের আছে এখন, largest. Not only that, the largest number of women scientists per capita in the world ইরানে আছে। How is it possible? Because ওই যে তুমি তাকে ওই প্রেশারে যদি না রাখতো, সে হয়তো নাও করতে পারতো, সে হয়তো অন্যদিকে চলে যেতে পারতো, হয়তো মাইগ্রেশনই তার মেইনই হতো। কিন্তু ওই প্রেশার দেওয়াতে, যেহেতু সে যেতে পারছে না, তার পাসপোর্টকেও খুব একটা মূল্য দিচ্ছে না, সব আটকে রেখেছে, তারা বললো আচ্ছা দাও, হ্যাঁ, let me be the engineer and let me see how I can take the revenge. So that's what they did. So আমার কথা মনে হচ্ছে সেম থিং উইথ চায়না। যত বেশি চায়নাকে আটকাতে গেছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, তত বেশি চায়না কিন্তু ইনোভেটিভ হয়ে গেছে। ইনোভেশন হতে হতে, ইফ ইউ নাও ভিজিট চায়না, it's amazing how innovation has really worked. So আমার কথা হচ্ছে যে আমি ওই প্রেশারটা ফিল করছি না। আমাদের এই মাইগ্রেশন এইটা থাকাতে হয়ে গেছে যে একটা আউটলেট আছে, ওই আউটলেটে কোনো রকমে চলে যাচ্ছে, এবং এলিট মাইগ্রেশন হচ্ছে, আবার সব লেভেলেই মাইগ্রেশন হচ্ছে। ওই জায়গায় আমার মনে হয় যে একটা নতুনভাবে যদি চিন্তা ভাবনা না করা হয়, আউট অফ বক্স, তাহলে যেটা হবে যে একটা জায়গায় ওই সবসময় এই প্যানিকের মধ্যে আমরা থাকবো, অ্যান্ড উই উইল নট বি এবল টু, যেই ভিশনটা আছে যে বাংলাদেশকে একটা বড় প্রথম 10টা ডেভেলপ কান্ট্রির মধ্যে নিয়ে আসা, সেটা করা অত সহজ হবে না। এবং উই নিড ইনোভেশন এন্ড ইনোভেটিভ আইডিয়াস প্রচন্ডভাবে। এবং ওই স্কুল লেভেল, আই এম মোর ইন্টারেস্টেড ইন দ্য ইনভেস্টমেন্ট ইন অ্যাবসলিউটলি প্রাইমারি স্কুল। দ্যাটস ফান্ডামেন্টাল। যে প্রাইমারি স্কুলটাকে যদি ভালো করতে পারে, সাংঘাতিক এনরিচ করতে পারে, হ্যাঁ, এবং ওরাই কিন্তু তখন যখন কলেজে আসবে, দে উইল বি ইনোভেটিভ। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ স্যার। খুবই প্রলিফিক একটা ডিসকাশন ছিল। আপনাকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার সাথে পরবর্তী এপিসোডে আপনি আছেন। থ্যাংক ইউ। তো দর্শক, আপনারা তো শুনেই নিলেন, ইনোভেশন ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি অ্যান্সার, এবং স্টেবিলিটি ইজ আওয়ার বেডরক। তো আমাদের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, এবং ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ডিসকাশনস দেখতে চান। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ সো মাচ।